2025 সালের 23শে জুন দুপুরের দিকে ছত্তিশগড়ের রায়পুর শহরের ডিডি নগর থানার অন্তর্গত ওয়ান্ডারল্যান্ড পার্কের পাশে ডিপরাপাড়া পাড়ার পাশ দিয়ে বয়ে চলা একটি নালার ধারে হঠাৎ ছড়িয়ে পড়তে থাকে এক অসহ্য গন্ধ। শুরুতে মানুষ ভাবছিল হয়তো নালা থেকেই আসছে এই দুর্গন্ধ, কিন্তু সময়ের সাথে সাথে যখন গন্ধ আরও তীব্র হতে থাকে তখন এলাকার মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে আসে। এরপর গন্ধের উৎস খুঁজতে গিয়ে লোকজনের চোখ পড়ে নালার পাশের ঝোপের মাঝখানে রাখা একটি চকচকে স্টিলের বাক্স। দেখতে একদম নতুন, যেন দোকান থেকে সদ্য কিনে আনা হয়েছে। কিন্তু প্রশ্ন ছিল, এত নতুন বাক্স থেকে এত ভয়ানক গন্ধ কেন আসছে? এরপর মানুষজন আরও জড়ো হতে থাকে, কিন্তু সাহস করে বাক্সটির কাছে কেউ যেতে পারেনি। চারপাশে একটা অজানা ভয় ছড়িয়ে পড়ে। শেষমেশ স্থানীয়দের কেউ একজন পুলিশকে ফোন করে এবং খবর পেয়ে ডিডি নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আর পরিস্থিতির গুরুত্ব বুঝে ফরেনসিক টিম ও সার্চ টিমকেও ডেকে পাঠানো হয়। এরপর বাক্সটি খুলে যা দেখা যায় তা রীতিমতো শহর জুড়ে আলোড়ন ফেলে দেয়। ভেতরে ছিল এক পচা গলা লাশ, চেনারও উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই লাশটি কার? কে করল এত নির্মমভাবে খুন, আর কেন? এরপর জবাব খুঁজতে গিয়ে পুলিশ যে রহস্য উন্মোচন করে তা ছিল এক উকিল ও তার স্ত্রীর রচিত শয়তানি ষড়যন্ত্র। এক ভয়ানক গল্প যেখানে টাকা আর কামনার বিষে ভেসে গিয়েছিল মনুষ্যত্ব। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির গুরুত্ব বুঝে ভিডিওগ্রাফি শুরু করে। এরপর সতর্কতার সঙ্গে সেই চকচকে বাক্সটির তালা খোলা হয়। তালা ভাঙতেই দেখা যায় ভেতরে রয়েছে একটি লাল রঙের ট্রলি ব্যাগ, যেটি মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল। এরপর পুলিশ যখন ব্যাগটি খুলে তখন যেন সবার পায়ের নিচের মাটি সরে যায়। ব্যাগের ভেতর ছিল একটি মৃতদেহ। মৃতদেহের গায়ে ছিল সিমেন্টের মোটা প্রলেপ আর দুই পা শক্ত করে বাঁধা দড়ি দিয়ে। এরপর পুলিশেরা চিন্তা করে, এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া অপরাধ নয়, এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, যার প্রতিটি ধাপ ছিল সুপরিকল্পিত। এরপর পুলিশ বাক্সটির প্রতিটি দিক খুঁটিয়ে পরীক্ষা করতে থাকে। হঠাৎ এক কোণায় চোখে পড়ে হব্বু ভাই লেখা একটি চিহ্ন। ব্যাস, এরপর এই সূত্রই তদন্তকে এক নতুন দিশায় নিয়ে যায়। বাক্সের ঝকঝকে অবস্থা দেখে মনে হচ্ছিল এটা খুব সম্প্রতি কেনা হয়েছে। তারপর থেকে পুলিশ খুঁজতে থাকে এই সিন্দুক কোথা থেকে এবং কে কিনেছে। এরপর একটি পুলিশ টিম পাঠানো হয় রায়পুরের পুরনো গোলবাজার এলাকায়, যেখানে একাধিক স্টিলের সিন্দুক ও ট্রাঙ্ক বিক্রির দোকান ছিল। দোকানে দোকানে ঘুরে পুলিশ সিন্দুকটির ছবি দেখাতে থাকে। প্রথম 4 দোকানি সেটিকে চিনতে পারেননি, কিন্তু যখন পুলিশ 24 স্টিল ট্রাঙ্ক ফ্যাক্টরি নামে একটি দোকানে পৌঁছায় তখন মালিক হব্বু ভাই ছবি দেখেই বলে ওঠেন, সাহেব, এই ট্রাঙ্ক তো আমার দোকান থেকেই গেছে। এরপর তিনি জানান 22শে জুন এক পুরুষ ও এক নারী একটি ইলেকট্রিক স্কুটিতে করে এসেছিলেন। দুজনের মুখই ছিল কাপড়ে ঢাকা। এরপরেই তদন্তের মোড় ঘুরে যায় সিসিটিভি ফুটেজের দিকে। পুলিশ গোলবাজারের আশেপাশে থাকা ক্যামেরাগুলো খতিয়ে দেখতে শুরু করে। ফুটেজে সত্যিই দেখা যায় এক পুরুষ ও এক নারী স্কুটিতে দোকানে আসছে, কিন্তু মুখ ঢাকা থাকায় চেহারা চেনা যায়নি। তবে পুলিশ হব্বু ভাইকে জিজ্ঞেস করে, তারা কি কোনো ফোন নম্বর বা আইডি দিয়েছিল? এরপর হব্বু ভাই জানান, মোবাইল নম্বর নেওয়া হয়নি, কিন্তু তারা অনলাইন পেমেন্ট করেছিল। আর এই ডিজিটাল পেমেন্টই পুলিশের কাছে মূল প্রমাণ ছিল। এরপরেই তদন্ত শুরু হয় সেই অনলাইন লেনদেনের সূত্র ধরে। ডিজিটাল পেমেন্ট ট্র্যাক করে পুলিশ যে নাম খুঁজে পায় সেটা ছিল অঙ্কিত উপাধ্যায়। এরপর সাথে সাথেই পুলিশ তার সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। জানা যায় অঙ্কিত থাকত রায়পুরের ইন্দ্রপ্রস্থ কলোনির ফেজ 2 এর একটি বহুতল আবাসনে। এরপর পুলিশ দেরি না করে পৌঁছে যায় অঙ্কিতের ঠিকানায়। সেখানে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় অঙ্কিত তার স্ত্রী শিবানী বর্মার সঙ্গে ফ্ল্যাটের 6 তলায় থাকে। অঙ্কিত পেশায় একজন আইনজীবী, তবে পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসাও করত। আর তার বাবা ছত্তিশগড় পুলিশের সাবেক সাব ইন্সপেক্টর ছিলেন। জানা যায় তারা এই ফ্ল্যাটটি সদ্য কিনেছেন এবং খুব বেশি দিন হয়নি এখানে থাকতে শুরু করেছে। এরপর পুলিশ যখন প্রতিবেশীদের জিজ্ঞেস করে অঙ্কিত আর শিবানী কি এখন বাড়িতে আছে, তখন এক বিস্ময়কর তথ্য সামনে আসে। প্রতিবেশীরা জানায় সেই সকালেই তারা দুজন কোনো জরুরি কাজে দিল্লি চলে গেছে এবং ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা মারা আছে।
এই তথ্য শুনে পুলিশের সন্দেহ আরও গভীর হয়। খুনের ঘটনার দিনই যদি তারা শহর ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, তাহলে নিশ্চয়ই কিছু লুকোনোর আছে। এরপর পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করার জন্য নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে। আত্মীয়রা নিশ্চিত করে তারা দিল্লি গেছে ফ্লাইটে চড়ে। এই খবর পাওয়া মাত্রই রায়পুর পুলিশ দ্রুত দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পুরো কেসের ডিটেইলস শেয়ার করে। এরপর দিল্লি পুলিশ বিষয়টির গুরুত্ব বুঝে দিল্লি এয়ারপোর্টে সিআরপিএফ টিমকে অঙ্কিত ও শিবানীর ছবি ও যাবতীয় তথ্য পাঠায়। অবশেষে 23শে জুন রাত 9টা নাগাদ যখন তাদের ফ্লাইট দিল্লি বিমানবন্দরে ল্যান্ড করে, তখনই সিআরপিএফের টিম তাদের চিনে ফেলে এবং অঙ্কিত ও শিবানীকে বিমানবন্দরেই আটক করে নেয়। দিল্লি এয়ারপোর্টে সিআরপিএফের হাতে আটক হওয়ার পর অঙ্কিত ও শিবানীকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঠিক করা হয়, যেহেতু হত্যা রায়পুরে ঘটেছে, তাই তাদের রায়পুর আনা হবে। পরদিন 24 জুন দুপুরে দিল্লি থেকে তাদের রায়পুরে নিয়ে আসা হয়, আর সেখানেই পুলিশ শুরু করে তাদের জীবনের অতীত খোঁজাখুঁজি। জানা যায়, অঙ্কিত শুধুমাত্র একজন আইনজীবী নয়, পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসাও করত। সে প্রপার্টি ডিলিংয়ে বহুদিনের অভিজ্ঞ। অপরদিকে তার স্ত্রী শিবানী একজন সাধারণ গৃহবধূ, সে শুধু ঘর সামলাত। এরপর পুলিশ তখন তদন্ত ঘুরিয়ে দেয় লাশের পরিচয় ও হত্যার উদ্দেশ্যের দিকে। জিজ্ঞাসাবাদের প্রথম প্রশ্ন ছিল, সিন্দুকের ভিতর পাওয়া সেই মৃতদেহটি কার, আর কেন বা তাকে করা হল। শুরুতে অঙ্কিত ও শিবানী গোড়াচাপা ও অস্পষ্ট উত্তর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিশেষ করে অঙ্কিত নিজে যেহেতু আইনজীবী ছিল, সেহেতু আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে পুলিশের প্রশ্ন এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু পুলিশের কঠোরতা ও টানা প্রশ্নবাণে শেষমেশ দুজনেই ভেঙে পড়ে। আর তখনই তারা যা স্বীকার করে তা শুনে পুলিশের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারা জানায়, সিন্দুকের ভিতরে যে মৃতদেহটি ছিল, তিনি ছিলেন কিশোর টেকরা নামে এক ব্যক্তি, যিনি রায়পুরের হাঁড়িপাড়া এলাকায় থাকতেন। কিশোরের বয়স ছিল প্রায় 55 বছর। তিনি একা থাকতেন, তার কোনো পরিবার বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছিল না। কয়েক মাস আগে তিনি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন, ফলে তার 2 পায়ে গুরুতর চোট লাগে। এরপর থেকে তিনি ওয়াকার ধরে চলাফেরা করেন এবং একঘরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। এরপর পুলিশ যখন জিজ্ঞেস করে তাহলে কেন তাকে খুন করা হলো, তখন অঙ্কিত যা বলে তা ছিল ভয়ের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো। কিশোরের গ্রামে একটি পৈতৃক জমি ছিল, যেটি তিনি বিক্রি করতে চাচ্ছিলেন। এজন্য তাকে একজন আইনজীবীর প্রয়োজন ছিল, আর এই সূত্রেই তার পরিচয় হয় অঙ্কিতের সঙ্গে। এরপর অঙ্কিত জমিটি 50 লক্ষ টাকায় বিক্রি করিয়ে দেন, কিন্তু কিশোরের হাতে তুলে দেন মাত্র কয়েক লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়। কিশোর বারবার নিজের টাকার দাবি করতে শুরু করেন, কিন্তু অঙ্কিত প্রতিবারই তাকে এড়িয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত যখন চাপ বেড়ে যায়, তখন অঙ্কিত ও শিবানী মিলে সিদ্ধান্ত নেয়, কিশোর যতদিন বেঁচে থাকবে ততদিন তারা নিরাপদ নয়। তাই এই সমস্যার একমাত্র সমাধান তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। অঙ্কিত ও শিবানীর মাথায় তখন একটা ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিশোর তো একাই থাকে, তার কোনো পরিবার বা উত্তরাধিকারীও নেই। যদি তাকে সরিয়ে ফেলা যায়, তাহলে তো কেউ খোঁজ নিতেও আসবে না। আর এই ভাবনারই বাস্তব রূপ দেয় শিবানী। সে অঙ্কিতকে বলে, যদি আমরা কিশোরকে শেষ করে দিই, তাহলে টাকা ফেরত দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না, আর কোনো সাক্ষীও বেঁচে থাকবে না। এরপর অঙ্কিত তার এই প্রস্তাবে সহমত জানায়। এরপর দুজনে মিলে শুরু করে এক ভয়ঙ্কর খুনের ষড়যন্ত্র। কিছুদিন পর কিশোরের পাড়ার কাছেই একটি ফ্ল্যাট ভাড়া নেয় তারা, আর সেখানেই ধাপে ধাপে খুনের পূর্ণ পরিকল্পনা তৈরি করতে থাকে। তারা একটি বড় ট্রলি ব্যাগ কিনে নেয়, যাতে একটি মৃতদেহ লুকানো সম্ভব হয়। এরপর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির বন্দোবস্ত করে এবং দিল্লিতে একটি ভাড়া করা রুম বুক করে, যাতে খুনের পর তারা সেখানে গিয়ে লুকাতে পারে। প্রত্যেকটি ধাপ চলছিল ঠান্ডা মাথায় আর নিখুঁত পরিকল্পনায়। এরপর 21শে জুন 2025 সন্ধ্যা 6টা অঙ্কিত কিশোরকে ভাড়া ফ্ল্যাটে আসার জন্য ডাকে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় কিশোর ওয়াকারের সাহায্যে লিফটে ওঠে এবং 6 তলায় চলে যায়। আর এটাই ছিল কিশোরকে জীবিত দেখার শেষ মুহূর্ত। ফ্ল্যাটের দরজা খোলে, অঙ্কিত তাকে বসতে বলে এবং পোহা খেতে দেয়। কয়েক মিনিটের মধ্যেই কিশোরের চোখ ভারী হয়ে আসে, কারণ পোহাতে ছিল ঘুমের ওষুধ মেশানো।
এরপর কিশোর বেহুশ হয়ে সোফায় পড়ে যান। এরপরেই শিবানী তাঁর হাত পা শক্ত করে ধরে রাখে আর অঙ্কিত তাঁর গলায় চেপে ধরে। ধীরে ধীরে কিশোরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। প্রায় 15 থেকে 20 সেকেন্ড ধরে চেপে রাখার পর কিশোর একেবারে নিস্তেজ হয়ে যায়। তবু শিবানীর সন্দেহ কাটে না। সে বলে, কোথাও সে এখনো বেঁচে আছে তো না? তখন অঙ্কিত একটি ধারালো অস্ত্র তুলে নিয়ে কিশোরের ওপর একের পর এক আঘাত করতে থাকে, যাতে কোনোভাবেই সে বেঁচে না থাকে। এরপর তারা মৃতদেহটি ট্রলি ব্যাগে ভরে রাখে, যেটা তারা আগেই কিনে রেখেছিল শুধুমাত্র এই উদ্দেশ্যে। দুজনে রাত হওয়ার অপেক্ষা করছিল, যাতে লাশটিকে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে আসা যায়। কিন্তু তখনই এক সমস্যা তৈরি হয়। ব্যাগ থেকে রক্ত চুইয়ে পড়ছিল এবং মেঝেতে ছড়িয়ে পড়ে। তারা তখন চিন্তা করে, ব্যাগটি যদি এভাবেই বাইরে নিয়ে যাওয়া যায়, তাহলে লিফট, করিডোর এবং পার্কিং সব জায়গায় রক্তের দাগ পড়বে, যা তাদের সহজেই ফাঁসিয়ে দিতে পারে। পরিকল্পনা সঙ্গে সঙ্গে পাল্টে ফেলে তারা এবং ব্যাগটি টেনে বাথরুমে রাখে। কয়েক ঘন্টা ধরে ভাবনার পর শিবানী নতুন একটি পরামর্শ দেয়, একটি বড় স্টিলের ট্রাঙ্ক কেনার। আর ব্যাগটি সেই ট্রাঙ্কে রেখে তা নির্জন জায়গায় গিয়ে ফেলে আসতে হবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন অর্থাৎ 22 জুন সকালে দুজনে স্কুটিতে করে গোলবাজার যায় এবং হাব্বু ভাইয়ের দোকান থেকে একটি বড় স্টিলের ট্রাঙ্ক কেনে। আরেকটি টোটো ভাড়া করা হয়। এরপর সেই ট্রাঙ্কটি বাড়িতে আনা হয়। কিন্তু তখনও এক সমস্যা ছিল, ট্রাঙ্ক থেকে যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, আর এর জন্য সেটা সিল করা জরুরি ছিল। তাই তারা বাজার থেকে আবার এক প্যাকেট সিমেন্ট কিনে আনে। এরপর ব্যাগটি ট্রাঙ্কে রেখে চারদিক দিয়ে সিমেন্ট লাগিয়ে দেয়। তারপর ঢাকনাটি বন্ধ করে তালা লাগিয়ে দেয়। ট্রাঙ্কটি এত ভারী হয়ে গিয়েছিল যে তারা নিজেরা সেটা তুলতে পারছিল না। পরে 23 জুন সকালে তারা দুজন মজুর ডাকে এবং বলে, ট্রাঙ্কে বই রয়েছে, সেটা গাড়িতে তুলে দিতে হবে। এরপর মজুরেরা ট্রাঙ্কটিকে লিফট দিয়ে নিচে নামিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। কিন্তু ট্রাঙ্কটি গাড়ির ডিকিতে পুরোপুরি ঢুকছিল না। জোর করে সেটা গুঁজে ঢোকানো হয়, তবে ডিকির দরজা ঠিকভাবে বন্ধ হচ্ছিল না, তাই খোলা রেখেই যেতে হচ্ছিল। ঠিক তখনই এক প্রতিবেশী লিফটে নেমে আসে। সে লিফটে একটা বাজে গন্ধ পায়। মেঝেতে হালকা রক্তের দাগও দেখতে পায়। তার সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল আছে। সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে ডাকে এবং ঘটনাটি জানায়। ওদিকে অঙ্কিত আর শিবানী সেই ট্রাঙ্কটি গাড়িতে তুলেই রওনা দেয় রায়পুর থেকে। প্রায় 150 কিমি দূরে ডিপরাপাড়া নালার পাশে পৌঁছায়। সেখানে নির্জন জায়গায় গিয়ে তারা ট্রাঙ্কটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে আসে। তারপর তারা সোজা রায়পুর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারা সোজা রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে, কারণ তাদের বিমান টিকিট আগে থেকেই বুক করা ছিল। বিমানবন্দরে পৌঁছে তারা বোর্ডিং পাস নেয় এবং বিমানে চড়ে বসে। কিন্তু তারা জানত না, পুলিশ তাদের আগেই ট্র্যাক করতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল পেমেন্ট, প্রতিবেশীদের বক্তব্য আর নিরাপত্তা প্রহরীর সতর্কতায় পুলিশের কাছে সব প্রমাণ একে একে চলে আসছিল। এরপর দিল্লি বিমানবন্দরে পা রাখতেই সেখানেই তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর তাদের ফেরত আনা হয় রায়পুরে এবং শুরু হয় কঠোর জেরা। জেরার মুখে শেষমেশ নিজেদের অপরাধ স্বীকার করে ফেলে তারা। এরপর পুলিশ খোঁজ নেয় সেই ফ্ল্যাটের যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল। ফ্ল্যাটে পাওয়া যায় রক্তের দাগ, সিমেন্টের অবশিষ্টাংশ আর দড়ির টুকরো। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে কিশোর ওই ফ্ল্যাটে ঢুকেছিল এবং কিভাবে দুই মজুর সেই ট্রাঙ্কটি নামিয়ে নিচে নিয়ে গিয়েছিল। ডিজিটাল লেনদেনের সূত্রে জানা যায় হাব্বু ভাইয়ের দোকান থেকেই কেনা হয়েছিল সেই স্টিলের ট্রাঙ্ক। আর এইসব তথ্যই যথেষ্ট ছিল অঙ্কিত আর শিবানীকে গ্রেপ্তার করার জন্য। বর্তমানে দুজনেই এখন পুলিশ হেফাজতে। জিজ্ঞাসাবাদের পর তাদের পাঠানো হয়েছে জেলে। এই কাহিনী শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটা এক ভয়ঙ্কর সত্য, লোভ, বিশ্বাসঘাতকতা আর মানবিকতার পচন ধরার গল্প। কিশোর প্যাকরা অন্ধভাবে বিশ্বাস করেছিল অঙ্কিতকে, কিন্তু সেই বিশ্বাসই হয়ে গেল তার মৃত্যুর কারণ। এই ঘটনা আমাদের সমাজের জন্য বড় এক শিক্ষা। প্রতিটি সম্পর্ককে সতর্ক থাকা জরুরি, আর প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুব ভেবেচিন্তে। বন্ধুরা, এই ঘটনা বলার উদ্দেশ্য কারো মন খারাপ করা নয়, বরং আপনাদের সচেতন ও সাবধান করা। আপনার এই ঘটনাটি সম্পর্কে মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।